তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগত। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মরুভূমির ডাকাতদের সাথে যুদ্ধ করে হাদিদ নামের একজন মুসলিম কমান্ডার সিনথিয়া নামের এক খ্রিস্টান গোয়েন্দাকে উদ্ধার করে। অসুস্থ হওয়ার পর হাদিদ বারবার সিনথিয়াকে বলছিল, তুমি সুবাকের দিকে রওনা হও। কিন্তু সিনথিয়াকে বাঁচাতে গিয়ে হাদিদ অসুস্থ হওয়ায় একা একা ছেড়ে যাচ্ছিল না সিনথিয়া। শেষ পর্যন্ত অসুস্থ হাদিদকে নিয়ে ঘোড়ায় চড়ে সুবাকের দিকে রওনা হয় সিনথিয়া। সন্ধ্যা ঘনিয়ে আসছিল, ঘোড়া ছুটে চলছিল সুবাক কেল্লার দিকে। সুবাক দুর্গের কেল্লা। সূর্য ডুবে গেছে, দরবার কক্ষে খ্রিস্টান সম্রাট এবং সেনাপতিগণ বসে আছেন। ডিউক মুখ খুলল, মেয়ে দুটোর কি হয়েছে জানি না, আমি ওদের রক্ষা করার চেষ্টা করিনি। আপনাদের কাছে মূল্যবান তথ্য পৌঁছানো জরুরি মনে করে সুযোগ পাওয়া মাত্র একটা ঘোড়া নিয়ে পালিয়ে এসেছি। ডাকাতদের আক্রমণের পর মেয়েদের দিকে একবারও তাকাইনি। তাকানোর কোনো সময় ও পরিবেশও ছিল না। আমি যে আপনাদের কাছে পৌঁছাতে পারবো তারও কোনো আশা ছিল না। যিশুর অসীম দয়ায় ভাগ্যগুণে বেঁচে গেছি, নইলে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে জীবন নিয়ে পালিয়ে আসার কথা আমি কল্পনাও করতে পারি না। কেউ আমাকে অনুসরণ করেনি। আমার মনে হয় ওরা দস্যু নয়, সুলতানের পাঠানো লোক। ভেবে পাই না তিনি কেন আমাদের মৃত্যুদণ্ড না দিয়ে মেয়েদের নষ্ট করার এ পথ বেছে নিলেন। এখন বুঝতে পারছি এ পুরোটাই ছিল সাজানো নাটক। মেয়েদের জন্যই এ নাটক সাজানো হয়েছিল। ওদেরকে হত্যা না করে এখন হয়তো ওদের উপর নির্যাতন চালাচ্ছে পশুগুলো। ডিউক, ওদের মুক্ত করার কোনো ব্যবস্থা এখন আমরা নিতে পারছি না। এ ত্যাগ আমাদের স্বীকার করতেই হবে। আমাদের কাছে তো মেয়ের অভাব নেই। যুবতীদের ব্যবহার করে আমরা যে সাফল্য লাভ করেছি সে কথা বিবেচনা করে আমরা আরও অনেক মেয়েকে ট্রেনিং দিয়ে তৈরি করেছি। ওদের কথা বাদ দিয়ে এবার আমরা মূল্যবান গোপন সংবাদের কথা বললেন এক সেনাপতি। ডিউক সব খুলে বলল। সুলতানের আক্রমণের তারিখ উল্লেখ করে বলল, সালাউদ্দিন ক্রাক আক্রমণ করবে শুনে একজন কমান্ডার বলেছিল আগে সুবাক দুর্গ দখল করা উচিত। কিন্তু সালাউদ্দিন এখানে শক্তি ক্ষয় করতে চাইছেন না। ক্রাককে দুর্বল মনে করে আগে ক্রাক দখল করবেন। ক্রাক হবে তার কেন্দ্র। ওখান থেকেই চারিদিকে আক্রমণ পরিচালনা করবেন। আমাদের অজ্ঞাতে তিনি আক্রমণ করতে চাইছেন, কারণ তার সৈন্য সংখ্যা কম, অস্ত্রশস্ত্র ওদের চেয়ে আমাদের বেশি। তিনি সকলকে সতর্ক করে বলেছেন, খ্রিস্টান ফৌজও পথে বাধা দিলে পরাজয় অনিবার্য। কোনো অবস্থাতেই খোলা মাঠে যুদ্ধ করবে না। সম্মুখ লড়াইয়ের পথ এড়িয়ে আমরা ক্রাকে ঝটিকা আক্রমণ করব। ওরা প্রস্তুত হওয়ার আগেই আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। ডিউক থামল। এমন গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে মেয়েদের প্রসঙ্গ চাপা পড়ে গেল। আইয়ুবীকে প্রতিরোধের ব্যাপারে আলাপ শুরু হলো। ওরা স্বীকার করল আইয়ুবী নিঃসন্দেহে দূরদর্শী এবং যুদ্ধবাজ। ক্রাক আক্রমণের পরিকল্পনা তার বুদ্ধিমত্তার পরিচায়ক। পথে যুদ্ধ করে শক্তিক্ষয় করতে না চাওয়া তার যুদ্ধ পলিসির উজ্জ্বল দিক। পবিত্র যিশুর দয়ায় আমরা আগেভাগেই তার পরিকল্পনা টের পেয়েছি, নয়তো ক্রাক দখলে রাখা আমাদের জন্য সমস্যা হতো, বলল এক সেনাপতি। আইয়ুবীর আক্রমণ প্রতিরোধ করার পরিকল্পনা তৈরি হতে লাগলো। সিদ্ধান্ত হলো সুবাকে থাকবে কেন্দ্রীয় কমান্ডো, রসদও থাকবে এখানে। ক্রাকে আরও সৈন্য পাঠিয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা হবে। ক্রাক থেকে অনেক দূরে পার্বত্য স্থানে আইয়ুবীকে বাধা দেওয়া হবে। অশ্বারোহী এবং অষ্টারোহী সৈন্যের পরিমাণ থাকবে বেশি। পানির ঝর্ণাগুলো আগেভাগেই দখল করে নিতে হবে। আইয়ুবীর বাহিনীকে ঘেরাও করে শেষ করে ফেলতে হবে। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হলো। সবাই ভীষণ খুশি। এই প্রথম সুলতান আইয়ুবীর গোপন পরিকল্পনা ওরা আগেভাগেই জানতে পেরেছে। তার মতো একজন দূরদর্শী যোদ্ধাও যে সময়ে ভুল করতে পারে তার প্রমাণ এবারের অসতর্কতা।
সুলতানের এই অসতর্কতার সুযোগে মূল্যবান গোপন তথ্য পাওয়ার আনন্দে ওরা সবাই বিভোর। ফ্রান্সের সৈন্য ছিল অনেক দূর। সিদ্ধান্ত হলো ওদেরকে নুরুদ্দিন জঙ্গির আসার পথে পাঠিয়ে দিতে হবে। একজন অফিসার ভেতরে এসে গোয়েন্দা প্রধানের কানে কানে কি যেন বলল। তিনি সকলকে শুনিয়ে বললেন, দুজন মেয়ের একজন ডাকাতের হাত থেকে বেঁচে এসেছে, সাথে রয়েছে একজন মুসলমান রক্ষী সেনা। সর্বপ্রথম ডিউক কক্ষ থেকে বেরিয়ে গেল। কামরা থেকে বেরিয়েও দেখতে পেল বারান্দায় হাদিদকে শুইয়ে পাশে বসে আছে মেয়েটা। দীর্ঘ ভ্রমণের ফলে হাদিদের ক্ষতস্থান থেকে আবারও রক্তক্ষরণ শুরু হয়েছে। অজ্ঞান হয়ে পড়ে আছে সে। খ্রিস্টান কমান্ডারদের কেউ তার দিকে ভ্রুক্ষেপও করল না। তাদের বলা হয়েছিল ডাকাতের আক্রমণ ছিল এক নাটক। একজন সেনা অফিসার এগিয়ে গেল, মেয়েটাকে বলল, সিনথিয়া ভেতরে এসো। সিনথিয়া বলল, এর ক্ষতস্থানে ব্যান্ডেজ না বাঁধা পর্যন্ত আমি ভেতরে যাব না। গোয়েন্দা প্রধান হরমোন ছিলেন একজন জার্মান। কামরা থেকে বারান্দায় বেরিয়ে এলেন তিনি। সিনথিয়ার কথা শুনে তাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, তুমি সাপের বাচ্চার ব্যান্ডেজ করাতে চাইছো? জীবন নিয়ে ফিরে এসেছো, এ তো তোমার সৌভাগ্য। এ জানোয়ার তোমাদেরকে ডাকাতদের হাতেই তুলে দিতে চাইছিল। মিথ্যে কথা। যুবতীর কণ্ঠে দৃঢ়তা। প্রথমে আমিও তাই মনে করেছিলাম। এ যুবক আমার সব সন্দেহ দূর করে দিয়েছে। একা দুজন দস্যুকে হত্যা করে সে আমার জীবন বাঁচিয়েছে। যুবতী হরমোনকে সব ঘটনা খুলে বলল, দেখুন, লোকটা বারবার আমাকে বলেছে আমায় এখানেই মরতে দাও, পালিয়ে যাও তুমি। মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানদের হৃদয়ে ছিল প্রচণ্ড ঘৃণা। হাদিদের চিকিৎসার কথা কেউ বলল না ডিউকো। মেয়েটা ওর চিকিৎসা ছাড়া ভেতরে যাবে না। এক অফিসার বলল, মুসলমানটাকে নিয়ে ব্যান্ডেজ করে দাও। হাদিদকে নিয়ে গেলে যুবতী হাঁটা দিল অফিসারের সাথে। অফিসার তাকে নিয়ে কামরায় ঢুকল। সম্রাট এবং কয়েকজন সেনাপতি তার জন্য অপেক্ষা করছিল। ওরা কামরায় ঢুকলে একজন বলল, বলো তো মেয়ে, কিভাবে বেঁচে এলে? মেয়েটা পথের সব ঘটনা বর্ণনা করলো ওদের সামনে। খুব ইন্টারেস্টিং গল্প শোনালে, বলল এক সেনাপতি। এমন মজাদার কাহিনী শোনার পর একটু আনন্দ না করলে গুনাহ হবে। সম্রাট বললেন, সত্যি আজ বড়ই আনন্দের দিন। এসো, সবাই মিলে প্রাণ ভরে খাও এবং পান করো। ওদের সামনে খাবার এবং মদ পরিবেশন করা হলো। মেয়েটা বলল, আহত লোকটির খাওয়া না হলে আমি খাবো না। আমাকে একটু দেখে আসি। উঠে যাচ্ছিল সিনথিয়া। হরমোন কণ্ঠে ঝাঁজ মিশিয়ে বলল, দাঁড়াও সিনথিয়া, তুমি এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফৌজি নির্দেশ অমান্য করলে। প্রথমবার তোমাকে ভেতরে আসতে বলা হলো, তুমি বললে আহত ব্যক্তির চিকিৎসা না হলে আমি ভেতরে যাব না। এখন কারো অনুমতি ছাড়াই বাইরে যাবার জন্য পা বাড়িয়েছ। এখানে সম্মানিত সেনাপতিগণ ছাড়াও উপস্থিত রয়েছেন মহামান্য সম্রাট। তুমি জানো তোমার এই নির্দেশ অমান্য করার শাস্তি কি? 10 বছরের সশ্রম কারাদণ্ড, বলল সিনথিয়া। শত্রুর সামান্য একজন কমান্ডারের জন্য তুমি আমাদের নির্দেশ অমান্য করেছ। এর শাস্তি মৃত্যুদণ্ডও হতে পারে। লোকটি জীবনের ঝুঁকি নিয়ে শত্রু শিবিরের একজন অভিজ্ঞ গোয়েন্দার জীবন বাঁচিয়েছে। খ্রিস্টান সম্রাট এবং সেনা অফিসারগণ কি তাকে এই জন্য কোনো প্রতিদান দেবেন না? বলল সিনথিয়া। আমি জানি সে শত্রুদের সেনা কমান্ডার। আমি তখনই তাকে দুশমন ভাবব যখন সে নিজ সেনাবাহিনীতে ফিরে যাবে। দুশমন সবসময় দুশমন থাকে। একজন কমান্ডার চিৎকার দিয়ে বলল, আমরা ফিলিস্তিনের কজন মুসলমানকে বাঁচতে দিয়েছি। ওদের বংশ কেন শেষ করেছি আমরা? কারণ ওরা আমাদের শত্রু। ওরা আমাদের ধর্মের শত্রু। পৃথিবীতে শুধু খ্রিস্টানদের শাসন থাকবে। আমাদের কাছে একজন আহত মুসলমানের কোনো মূল্য নেই। তুমি বসো। বসে পড়ল যুবতী। তার দু চোখ ফেটে বেরিয়ে এলো অশ্রুর বন্যা। সুবাকের কার্যক্রম চলছে স্বাভাবিক গতিতে। সেনাবাহিনীতে চলছে অনন্য তৎপরতা। কেল্লা থেকে বেরিয়ে যাচ্ছে দলে দলে সৈন্য। সার বেঁধে দাঁড়িয়ে আছে উট। ওদের পিঠে চাপানো হচ্ছে যুদ্ধাস্ত্র এবং খাদ্য সামগ্রী। অফিসাররা সবাই ব্যস্ত, কারো হাতে একদণ্ড সময় নেই। ঊর্ধ্বতন কজন সামরিক অফিসার ইতিমধ্যেই প্রাক রওনা হয়ে গেছেন। সিনথিয়া নির্লিপ্ত, যেন এ তৎপরতার সাথে তার কোনো সম্পর্ক নেই। গতকালের সেনা সম্মেলন শেষ হয়েছিল মাঝরাতে। সিনথিয়া ছিল ক্লান্ত শ্রান্ত। একজন অফিসার ওকে বলেছিল, আহত ব্যক্তিকে ডাক্তারের হাতে তুলে দেওয়া হয়েছে, দুশ্চিন্তার কারণ নেই। ফেরার পথে দেখা হলো গোয়েন্দা বাহিনীর প্রধান হরমোনের সঙ্গে। তিনি সিনথিয়াকে বললেন, সিনথিয়া, তোমার আচরণ সত্যিই খুব আবেগপ্রবণ। তোমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে হলে এ ধরনের আবেগকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। আমাকে মাফ করবেন।
হয়তো আমি সত্যি আবেগপ্রবণ হয়ে পড়েছি, কিন্তু সে আমার জীবন বাঁচিয়েছে একথা আমি ভুলবো কেমন করে। তবে আমি আমার দায়িত্বের ব্যাপারে সচেতন আছি, এ নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখন আপনার অনুমতি পেলে আমি ওকে একটু দেখতে যেতে চাই। সিনথিয়া বলল। সিনথিয়া, তুমি জানো কেনার্ড এবং লুজিয়ান কাউকে ক্ষমা করেন না। রাতের ব্যাপার না হলে ওরা তোমাকে তখনই জেলে পাঠিয়ে দিতেন। তোমার রক্ষীর ব্যবস্থা করা হয়েছে। তোমার জন্য নির্দেশ হলো তার সাথে দেখা করতে পারবে না। কেন? সিনথিয়ার হতবাক কণ্ঠ। আমি কি তাকে কৃতজ্ঞতাও জানাতে পারবো না? না, পারবে না, কারণ সে শত্রু বাহিনীর। তোমার দায়িত্বতার কথা তুমি জানো। আমি তার সাথে দেখা করার অনুমতি তোমাকে দিতে পারি না। তোমার কাছে সংস্থার দাবিও তাই। আমি দেখতে পাচ্ছি তার ব্যাপারে তুমি মাত্রা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়েছো। তোমাকে আমি এতটা আবেগপ্রবণ হওয়ার অনুমতি দিতে পারি না। আমায় শুধু বলুন তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসার পর তাকে নিরাপদে দেশে পাঠিয়ে দেওয়া হবে। সিনথিয়া জানতে চাইল। সিনথিয়া, হরমোনের কণ্ঠে ক্রোধ। তোমার সেই ইচ্ছা পূরণ করা হবে। তুমি এক বিপজ্জনক অভিযান থেকে এসেছো, এখন তোমার বিশ্রামের প্রয়োজন। তোমাকে 1 মাস ছুটি দেওয়া হলো, এখন গিয়ে আরাম করো। কনফারেন্স শেষে হরমোনের সঙ্গে এসব কথা হওয়ার পর রাতে নিজের কামরায় ফিরে গেল সিনথিয়া। গোয়েন্দা মেয়েদের থাকার ব্যবস্থা ছিল সেনা হেডকোয়ার্টার থেকে অনেক দূরে। ওদের অভিযান ছিল বিপজ্জনক। দায়িত্ব পালনকালে ধরা পড়লে মৃত্যু অবধারিত। তাই ওদের জন্য সব রকম বিলাস উপকরণের ব্যবস্থা ছিল। বলতে গেলে ওরা থাকতো রাজকুমারীর মতো। রুমে গিয়েই শুয়ে পড়ল সিনথিয়া। ক্লান্ত দেহটা বিছানায় ঠেকাতেই ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল পরদিন সকালে। বিছানা ছাড়তে মন চাইছিল না তার, তবু উঠে নাস্তা সেরে বেরিয়ে পড়ল। বেরোতেই দেখা হলো লুজিনার সাথে। লুজিনা ওর পাশের কামরায় থাকে। ও কায়রোর অভিযানের কথা শুনতে চাইল। লুজি, আমাকে এখনই একটু বাইরে যেতে হচ্ছে, ঘুরে আসি, তারপর তোকে সব বলবো। একটু এগোতেই সিনথিয়া ওর আরও এক বান্ধবীর সামনে পড়ল। সেও থাকে পাশের কক্ষেই। দূর থেকে ওকে দেখেই নেমসি চিৎকার করে বলল, হ্যালো সিন। সিনথিয়া হেসে বলল, হাই। নেমসি এগিয়ে এলো ওর কাছে, বলল, আরে সিনথিয়া, কখন ফিরলি? যাচ্ছিস কোথায়? তোকে কেমন উদ্বিগ্ন মনে হচ্ছে। এ কি ক্লান্তি না অন্য কিছু? ছুটি পাসনি? হেসে ফেলল সিনথিয়া। 1 মাসের ছুটি পেয়েছি। তবে তার চেহারায় আবার চিন্তার ভাঁজ পড়ল। তবে কি? উদ্বেগের স্বরে জানতে চাইল সে। একটা বিশেষ কারণ, আমি আসলেই চিন্তিত। কি ব্যাপার? কি ঘটেছে বলতো শুনি। সব কথা খুলে বলল সিনথিয়া ওকে। অফিসাররা যে শাসিয়েছে তাও বলল। সবশেষে বলল, আমি হাদিদের সাথে দেখা করতে চাই। মনে হয় ওরা ওর চিকিৎসা করেনি, না হয় শহর থেকে বের করে দিয়েছে। এমনও হতে পারে মরার জন্য কোনো কক্ষে বন্দি করে রেখেছে। তোকে না তার সাথে দেখা করতে নিষেধ করা হয়েছে? ধরা পড়লে কি শাস্তি দেবে তা জানিস? ওর জন্য আমি মরতেও প্রস্তুত। তোকে তো বলেছি, আমার জন্যই ও নিজের জীবন বিপন্ন করেছে। আমার তো জীবনের কোনো ভয় ছিল না। ডাকাতরা কদিন ব্যবহার করে কোনো এক আমিরের কাছে হয়তো বিক্রি করে দিত। একথা হাদিদও জানত। আমার ইজ্জতের জন্যই নিজেকে বিপদে ফেলেছিল সে। দস্যুরা বলেছিল, মেয়েটাকে আমাদের হাতে তুলে দিয়ে তুমি চলে যাও, আমরা তোমাকে কিছুই বলবো না। আমি যে খারাপ মেয়ে তা ওর জানা ছিল। তবুও আমার ইজ্জত রক্ষা করাকে ওর আমানত মনে করেই নিজের জীবন বিপন্ন করে আমাকে রক্ষা করেছে। মনে হয় ওকে তুই ভালোবেসে ফেলেছিস। হ্যাঁ, কথাটা তুই মিথ্যা বলিসনি। হরমোনের সামনে আমার আবেগ প্রকাশ করতে পারি না, কিন্তু আমার মন সব কথা হয়তো তোকে বলতে পারি। তুই আমার বান্ধবী, নারীর হৃদয়ের আবেগ তুই বুঝিস। আমাদের জীবনটা কি? চোখ ধাঁধানো তরবারি, মিষ্টি বিষ। পুরুষদের ধোঁকা দিয়াই আমাদের পেশা। আমরা ট্রেনিং নিয়েছি প্রতারণার ফাঁদ পাতার, কিন্তু এর কথা আগে কখনো ভাবিনি। আমরাও মানুষ, আমাদের যে হৃদয় আছে ভুলেই গিয়েছিলাম। ওর সংস্পর্শে এসে আমি যেন নতুন জীবন পেয়েছি। ওকে দেখে আমার আবেগের দরিয়ায় ঝড় উঠল। ওর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাই সেই গেল আমার ছোট্ট হৃদয়। এই প্রথমবার মনে হলো আমি কারো মেয়ে, আবার আমি কারো মাও হতে পারি। এতদিন আমি নিজেকে রাজকুমারী মনে করতাম। ওর পরশ পেয়ে আমি মানুষের মধ্যে ফিরে এসেছি। আমাদের গোয়েন্দা বৃত্তির ট্রেনিং দেওয়া হয়েছে। সম্রাটগণ আমাদের চোখের ইশারায় ওঠা বসা করে, কিন্তু এতে খুশি হওয়ার কিছুই দেখি না আমি। এরা তো আমাদেরকে পণ্যে পরিণত করেছে। আমি অন্ধগলির মেয়ে না হলেও যেসব মেয়েরা প্রতি রাতে নতুন নতুন খদ্দের খোঁজে, আমি তো তাদের মতোই একজন। হাদিদ আমাকে এ পর্যায় থেকে অনেক উপরে তুলে দিয়েছে। আমি ছিলাম ওর বন্দিনী।
ইচ্ছা করলে ও আমাকে সহজেই ব্যবহার করতে পারত, কিন্তু ও আমাকে এড়িয়ে গেছে। আমার ইজ্জত রক্ষার জন্য যখন ও আহত হলো, নিজেকে ধরে রাখতে পারেনি। ওকে জায়গা করে দিয়েছি এই বুকের মধ্যে। আমি হয়ে গেছি এক সাধারণ মেয়ে, যার হৃদয় আছে, আবেগ ও উচ্ছ্বাস আছে। সালাউদ্দিন আইয়ুবী আমাকে বলেছিলেন, তুমি কোনো সম্মানিত লোককে বিয়ে করছো না কেন? তখন মনে হয়েছিল ও মুসলমান সম্রাট কত বাবেট। এখন অনুভব করছি আমাদের শত্রু কত মূল্যবান কথা বলেছেন। আমি আর গোয়েন্দার কাজ করতে পারবো না। সেই সব থেকে দেয়া আমার সব ট্রেনিং হারিয়ে গেছে মরুভূমির ভয়ঙ্কর রাতের আধারে। ডাকাতদের ভয়, ওর শরীরের উষ্ণতা আর রক্তের গন্ধ আমার এতদিনের সব শিক্ষা মুছে দিয়েছে। এত কথা না বললেও তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি। তবু চরম বাস্তবতাকে উপেক্ষা করা যায় না। ওকে চলে যেতে হবে, আর ও এখানে কোনো কষ্টের মধ্যে থাকলেও তোর কিছু করার নেই। তার সাথে দেখা না করার জন্য তোকে নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশ অমান্য করার পরিণাম কত ভয়াবহ তা কি তোর অজানা? ধরা পড়লে একসঙ্গে দুজনই মরব, তবু তার সঙ্গে আমার দেখা করতেই হবে। আমাকে ভুল বুঝিস না বোন, তুই আমাকে একটু সাহায্য কর। মিনতি ঝরে পড়ল সিনথিয়ার কণ্ঠ থেকে। বুঝেছে সিন, তুই মরেছিস, কিন্তু তবু বলবো এমন কিছু করিস না যাতে দুজনকে এই বিপদে পড়তে হয়। যাই করিস ভেবেচিন্তে করিস। আমার মনে হয় না এ অবস্থায় তার সাথে তোর দেখা করা ঠিক হবে। কিন্তু ওর খোঁজ না নিয়ে চুপচাপ আমাকে বসে থাকতে বলছিস? আচ্ছা, আমি খোঁজ নিচ্ছি। প্লিজ খোঁজ নিয়ে দেখ ও কোথায় আছে। সুস্থ হয়ে ও ফিরে গেছে শুনলেও আমি স্বস্তি পাব। ঠিক আছে, তুই রুমে ফিরে যা, আমি ওর খোঁজ নিচ্ছি। উঠে দাঁড়ালো দুজন, পরস্পর বিদায় নিয়ে দুদিকে হাঁটা দিল। হাসপাতালে না গিয়ে সিনথিয়া ফিরে এলো তার রুমে। এদিকে কায়রোর সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছিল। ছাউনির বাইরে সৈন্যদের ট্রেনিং চলছিল। তৈরি করা হচ্ছিল কমান্ডো বাহিনী, শেখানো হচ্ছিল গেরিলা যুদ্ধের নিয়মকানুন। সুলতান নিজে সব দেখাশোনা করছেন। 3-4 দিন পর অফিসারদের দরবার বসেছে। যুদ্ধের মানচিত্র নিয়ে যুদ্ধের পলিসি ব্যাখ্যা করছেন আইয়ুবী। তিনি বললেন, যুদ্ধের মূলনীতি হবে অল্প সংখ্যক সৈন্য নিয়ে শত্রুর উপর অতর্কিত আক্রমণ করা। অস্ত্রের চাইতে বুদ্ধি কাজে লাগাতে হবে বেশি। সামনাসামনি আক্রমণ করবে না। 100 জন সৈন্য 2-3টে যুদ্ধে যে সাফল্য লাভ করতে পারে, 10-12 জনের একটা কমান্ডো বাহিনী ঠিকমতো আঘাত করতে পারলে সফলতা লাভ করতে পারে তার চেয়ে বেশি। দুর্গ অবরোধ এবং প্রাচীর ভাঙার পদ্ধতি শেখানো হলো সৈনিকদের। দুর্বল উট, ঘোড়া এবং খচ্চরগুলো বাছাই করে সরিয়ে রাখা হলো। ফিলিস্তিন পুনর্দখল করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন আইয়ুবী। অন্যদিকে আইয়ুবীকে পথে বাধা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করছিল খ্রিস্টান বাহিনী। প্রস্তুতি দেখে মনে হচ্ছিল দু দলই পরস্পরকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেবে। খ্রিস্টান বাহিনী তাদের সৈন্য ছড়িয়ে দিয়েছিল সুবাক থেকে মিশর সীমানা পর্যন্ত। ব্যাহত মনে হচ্ছিল সুলতান আইয়ুবীর বেঁচে আসার সকল পথ রুদ্ধ। আগেভাগে সুলতানের পরিকল্পনা জানার কারণেই এভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়েছে। সেনা প্রস্তুতির বাইরে সুবাকে চলছিল অন্য এক তৎপরতা। হাদিদের সংবাদের জন্য প্রতীক্ষার প্রহর গুনছিল সিনথিয়া। নিজের কক্ষে ছটফট করছিল ও। নেমচি মেয়েটা দুদিন থেকে হাদিদকে খুঁজছে। হাদিদ অফিসারদের হাসপাতালে নেই, সাধারণ সৈন্যদের হাসপাতালেও পাওয়া যায়নি তাকে। গোয়েন্দা হওয়ায় সেনা অফিসাররা ওদের সম্মানের দৃষ্টিতে দেখত। মেয়েটা হাদিদের কথা অনেককে জিজ্ঞেস করল, কেউ কিছু বলতে পারেনি। তৃতীয় দিন একজন অফিসার ওকে গোপনে বলল, ব্যান্ডেজ করে তাকে মুসলমানদের জন্য নির্দিষ্ট বেগার ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। নেমসি ছুটে এলো সিনথিয়ার কাছে। সংবাদ শুনে সিনথিয়া থ মেরে বসে রইল। চোখে মুখে ফুটে উঠল আতঙ্ক। মুসলমানদের বেগার ক্যাম্প এক ভয়ঙ্কর স্থান। যুদ্ধবন্দী ছাড়াও বিজিত এলাকায় নিরপরাধ মুসলমানদেরকে এখানে জড়ো করা হয়েছিল। মুসলমানদের কাফেলা লুট করেও ওদেরকে এখানে রাখা হতো। কারাগার নয় বলে ক্যাম্পে পাহারার কড়াকড়ি ছিল না। এখানে রাখা বন্দীদের কোনো তালিকাও করা হতো না। এদের সাথে আচরণ করা হতো পশুর মতো। কোথাও সরিয়ে নেওয়ার প্রয়োজন হলে এদেরকে পশুর মতোই তাড়িয়ে নিয়ে যাওয়া হতো। খাবার দেওয়া হতো বেঁচে থাকার মতো, রাখা হতো তাঁবুতে। সাধারণ রোগে চিকিৎসা করা হতো, বেশি অসুস্থ হলে মেরে ফেলতো বিষ খাইয়ে। এখানে বন্দী হওয়ার জন্য কোনো অপরাধ করার দরকার হতো না। ও মুসলমান, এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? হাদিদকে এই ক্যাম্পেই পাঠানো হয়েছিল। হরমোন বুঝেছিল সিনথিয়া তার জন্য আবেগপ্রবণ হয়ে পড়েছে। এজন্য হাদিদের সাথে সিনথিয়ার দেখা সাক্ষাৎ নিষিদ্ধ ঘোষণা করেছিল। সিনথিয়া মনে প্রাণে এ নির্দেশ গ্রহণ করতে পারেনি। যখন শুনল হাদিদকে বেগার ক্যাম্পে বন্দি করে রাখা হয়েছে,
তখন বান্ধবীকে বলল, আমি ওকে মুক্ত করব। ওকে সহযোগিতা করতে রাজি হলো মেয়েটা। সিনথিয়া শহরের এক প্রাইভেট ডাক্তারের সাথে দেখা করলো। বলল, একজন আহত ব্যক্তিকে চিকিৎসা করাতে হবে, শর্ত হচ্ছে এ কথা কাউকে বলা যাবে না। কেন? কারণ লোকটি একজন গরিব মুসলমান। ও আমার বংশের অনেক উপকার করেছে। কোথাও ঝগড়াঝাটি করে আহত হয়েছে, চিকিৎসা করার মতো সামর্থ্য নেই। ডাক্তারদের সবাই খ্রিস্টান, বিনা পয়সায় কেউ ওর চিকিৎসা করতে চাইছে না। ব্যাপারটা গোপন করার দ্বিতীয় কারণ হলো, প্রশাসন যদি জানতে পারে মুসলমানরা ঝগড়াঝাটি করেছে, তবে ওদের বেগার ক্যাম্পে পাঠিয়ে দেবে। ওদের বন্দি করার জন্য একটা বাহানা মাত্র প্রয়োজন। সে আমার পরিবারের যে উপকার করেছে, আমি তার প্রতিদান দিতে চাইছি। আমি তাকে নিয়ে আসবো রাতে। বলুন আপনাকে কত দিতে হবে। গোপনীয়তা রক্ষার মূল্য আমি দেব। ডাক্তার সিনথিয়ার পা থেকে মাথা পর্যন্ত দেখল, চোখে জলজলে কামনা। সিনথিয়া এক ভদ্রঘরের মেয়ে হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিল। ডাক্তার ওর দিকে অপলক তাকিয়ে রইল। রূপসী তরুণীর কাছে বিনিময় চাওয়ার ভাষা হারিয়ে ফেলল ডাক্তার। ডাক্তারের চোখের ভাষা বুঝে ফেলল সিনথিয়া। নিজের প্রশিক্ষণকে কাজে লাগালো। গলে গেল ডাক্তার। সিনথিয়া তার হাতে 4টি স্বর্ণ মুদ্রা ধরিয়ে দিল। ডাক্তার সিনথিয়ার হাত ধরে বলল, তোমার চাইতে দামি মুদ্রা আর কিছুই হতে পারে না। মৃদু হাসল সিনথিয়া। আপনি যা চাইবেন দেব, আগে আমার কাজ করুন। ডাক্তার বুঝলো ব্যাপারটা বিপজ্জনক, কিন্তু সিনথিয়াকে দেখে যে কোনো ঝুঁকি নিতে রাজি হলো সে। বলল, আজ রাত বা কাল রাত যখনই ইচ্ছা নিয়ে এসো। এ দুদিন আমি বাইরের কোনো রোগী অ্যাটেন্ড করব না। আমি ঘুমিয়ে থাকলে জাগিয়ে দিও। ডাক্তার এক হাতে স্বর্ণমুদ্রা, অন্য হাতে সিনথিয়ার হাত ধরে ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিল। হাদিদকে ক্যাম্প থেকে বের করাটাই ছিল বড় সমস্যা। ক্যাম্পে পাহারার কড়াকড়ি নেই ঠিক, কিন্তু সিনথিয়াকে সেখানে দেখলে বিপদের সম্ভাবনা 16 আনা। ওখানে যারা থাকে সূর্যোদয়ের সাথে সাথে ওদের বিভিন্ন কাজে লাগিয়ে দেওয়া হয়। ক্যাম্পে আনা হয় সূর্যাস্তের পর। একজন প্রহরী প্রতিদিন পাশের ডাক্তারখানায় নিয়ে যেত আহত অসুস্থ বন্দীদের। পরদিন নেমসিকে নিয়ে ক্যাম্পের কাছে গেল সিনথিয়া। 25-30 জন রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে ডাক্তারের কাছে। প্রহরীর হাতে লাঠি। দ্রুত চলার জন্য সে রোগীদের পিটাচ্ছিল। মেয়ে দুজন চলে এলো রোগীদের কাছে। ভাব দেখাচ্ছে যেন এ দৃশ্য উপভোগ করছে ওরা। সবাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হঠাৎ করেই চমকে উঠল সিনথিয়া। ক্রুদ্ধ দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে হাদিদ। হাঁটতে কষ্ট হচ্ছে তার। চেহারার আগে সেই জৌলুস নেই। ঝুঁকে ঝুঁকে হাঁটছে, কাপড়ে চটচটে রক্তের দাগ। কান্না পেল সিনথিয়ার। অশ্রু এসে জমা হতে লাগলো দু চোখ ভরে। ঘৃণায় মুখ ফিরিয়ে নিল হাদিদ। সামনে চলে গেল রোগীর দল। নেমসি প্রহরীর সাথে কথা জুড়ে দিল। কথার মাঝে প্রকাশ পাচ্ছিল মুসলমানদের বিরুদ্ধে প্রচণ্ড ঘৃণা। ওদের বাকচাতুর্যে পড়ে গেল প্রহরী। দুই যুবতীর কান্দ কারখানা দেখছিল প্রহরী। সিনথিয়া হঠাৎ করেই বলল, এই ওদের সাথে আমাদের একটু মজা করতে দেবে? নেমসি বলল, ও মাই গড, কি বিশ্রী! তুই যা, আমি ওদের কাছে যাব না। সিনথিয়া এগিয়ে গেল রোগীদের পাশে। প্রহরী কোনো আপত্তি করল না। নেমসি প্রহরীর সাথে গল্পে মেতে উঠল। ডিসপেন্সারিতে রোগীর প্রচণ্ড ভিড়। বন্দীদেরকে বাইরে বসিয়ে রাখা হয়েছে। নেমসি তখনও প্রহরীদের সাথে গল্প চালিয়ে যাচ্ছে। প্রহরীদের নিয়ে তামাশা করছে সিনথিয়া। দেয়ালে হেলান দিয়ে বসে আছে হাদিদ, ফ্যাকাশে চেহারা। সিনথিয়া তাকে চোখের ইশারায় কাছে ডাকলো, নিয়ে গেল আড়ালে। বলল, কর্তৃপক্ষ তোমার সাথে দেখা করতে আমাকে নিষেধ করেছে। বসো, আমরা যে কথা বলছি তা কেউ যেন বুঝতে না পারে। তোমার কর্তৃপক্ষ আর তোমার উপর আল্লাহর গজব পড়ুক। ক্ষোভের সাথে ক্ষীণ কণ্ঠে বলল হাদিদ, কোনো প্রতিদানের আশায় তোমাকে দস্যুদের কবল থেকে রক্ষা করিনি। আমি আমার কর্তব্য পালন করেছি। কর্তব্যপরায়ণ সব লোকদের সাথেই কি তোমরা এমন ব্যবহার করো? চুপ করো হাদিদ। সিনথিয়ার কান্না ভেজা কণ্ঠ। এসব কথা পরে হবে। রাতে তুমি কোথায় থাকো, আজই তোমাকে এ নরক থেকে বের করতে হবে। হাদিদ ওর সাথে কথা বলতে চাচ্ছিল না। সিনথিয়ার চোখে বেদনার সুনীল টলমলে জল দেখে বুঝলো ও আসলেই প্রতারণা করছে না। হাদিদ শেষ পর্যন্ত বিশ্বাস করলো ওকে। রাতে কোথায় থাকে বলল এখান থেকে পালানো কোনো কঠিন কাজ নয়, কিন্তু যাব কোথায়? ওরা ওর পালানোর একটা পরিকল্পনা তৈরি করলো, যা দুজন ছাড়া আর কেউ টেরও পেল না। বেগার ক্যাম্পে মরার মতো ঘুমিয়ে আছে বন্দিরা। প্রহরীও ঘুমিয়ে আছে। এখান থেকে কেউ কখনো পালায়নি। পালিয়ে যাবেই বা কোথায়? বন্দীদের কোনো রেজিস্টার নেই বলে 2-1 পালালেও কেউ জানতে পারে না। রাতের প্রথম প্রহর শেষ হয়েছে। পুরনো ছেঁড়া এক তাঁবু থেকে বেরিয়ে এলো একজন লোক। হামাগুড়ি দিয়ে তাঁবুর আড়ালে চলে গেল।
এখন প্রহরী সজাগ থাকলেও তাকে আর কেউ দেখতে পাবে না। ক্যাম্পের গেট পেরিয়ে এগিয়ে চলল লোকটি। ঘুটঘুটে অন্ধকার, সামনে খেজুর বাগানের নিচে আধার আরো ঘন, কিছুই দেখা যায় না। ও খেজুর বাগানের দিকে পা চালালো। ওখানে আপাদমস্তক মোটা কাপড় শরীরে জড়িয়ে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি। তাঁবু থেকে বের হওয়া লোকটা বাগানে ঢুকতেই সন্তর্পণে এগিয়ে এলো ছায়ামূর্তি। কাছে এসে দূর বলল, দ্রুত হাঁটতে পারবে হাদিদ? চেষ্টা করব। সিনথিয়া হাদিদের হাত চেপে ধরে বলল, তাহলে চলো, সাবধানে হাঁটতে হবে, নাইট গার্ডের চোখে পড়লে বিপদ হবে। ক্যাম্প পেছনে ফেলে অনেক দূর চলে এলো ওরা। সামনে বিশাল অনাবাদি ভূমি। হাদিদ দ্রুত হাঁটতে পারছে না, সিনথিয়া ওকে সাহায্য করছে হাঁটতে। চলতে চলতে গোয়েন্দা প্রধান এবং অফিসাররা কি বলেছে ওকে সব বলে দিল সিনথিয়া। হাদিদের সকল সন্দেহ দূর হয়ে গেল। সামনে শহরে প্রবেশ করেই একটা গলিতে ঢুকলো ওরা। কিছু দূর এগিয়ে ডান দিকে মোড় নিয়ে ডাক্তারের বাড়ির সামনে এসে দাঁড়ালো। হাদিদকে অন্ধকারে দাঁড় করিয়ে রেখে এগিয়ে গেল সিনথিয়া। দরজায় কড়া নাড়ল ৩-৪ বার। ভেতরে কারো পায়ের আওয়াজ পাওয়া গেল। এগিয়ে এসে দরজা খুলে দিল ডাক্তার। দরজা খুললেই সিনথিয়া দ্রুত হাদিদকে নিয়ে ভেতরে ঢুকে গেল। হাদিদের ক্ষতস্থান পরীক্ষা করে ডাক্তার বললেন, সুস্থ হতে কমপক্ষে দিন ২০ লাগবে। সমস্যায় পড়ল সিনথিয়া। হাদিদকে এতদিন কোথায় লুকিয়ে রাখবে? বেগার ক্যাম্পে নেওয়া যাবে না, সিদ্ধান্ত নেওয়ার শক্তি লোপ পেল ওর। ততক্ষণে ডাক্তার হাদিদের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিয়েছে। বললেন, ওকে ভালো খাবার দিতে হবে। সিনথিয়া ডাক্তারকে আড়ালে ডেকে নিয়ে বলল, ও তো গরিব, এত ভালো খাবার পাবে কই? আর ওর এমন কেউ নেই যে দেখাশোনা করবে। আমার বাড়িতেও ওকে নিতে পারছে না। এক কাজ করুন, ওকে বরং এখানেই রাখুন। তাতে বারবার ওকে আনা নেওয়ার ঝামেলাও কমবে, আর ঠিকমতো দেখাশোনা করাও সুবিধা হবে। আমার কাছে বিনিময় এবং পারিশ্রমিক যা চাইবেন তাই দেব। ডাক্তার অস্বাভাবিক পারিশ্রমিক দাবি করল। শুনে চোখ কপালে তুলল সিনথিয়া। বলল, ও মাই গড, বলেন কি আপনি? ডাক্তার বলল, আমাকে দিয়ে একটা বিপজ্জনক কাজ করাচ্ছেন। আমি জানি একে বেগার ক্যাম্প থেকে আনা হয়েছে। ও একজন মিশরীয় সৈনিক। আপনার সাথে ওর সম্পর্ক কি? পারিশ্রমিক বেশি হলেই গোপন তথ্য আমার ঘরের বাইরে যাবে না। শুরু হলো সিনথিয়ার জীবনের নতুন আর এক অধ্যায়। ডাক্তার কি চিকিৎসা করবে হাদিদের, নাকি তার তথ্য জানিয়ে দেবে সেনাবাহিনীকে? জানতে চাইলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।